বিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুক্তাদির অনিক। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসাবে অনলাইনে যুক্ত আছেন দ্য ফিনান্সিয়াল পোস্টের প্রধান সম্পাদক এম এ আজিজ এবং সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণে। ফিরছি আলোচনায়। এম এ আজিজ, আপনি জানেন যে গতকাল মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড। জানতে চাই, শেখ হাসিনার তৈরি ট্রাইব্যুনালে তারই মৃত্যুদণ্ড। দেখেন, আপনাকে ধন্যবাদ এবং দর্শকদেরও ধন্যবাদ। দেখেন, শেখ হাসিনার ট্রাইব্যুনাল বানানো ৭৩ সালে ট্রাইব্যুনাল হয়েছিল। এটাকে শেখ হাসিনা পুনর্গঠন করে, সেখানে ত্রুটি বিস্তৃত ছিল। যেমন আমি একটা টেলিফোনের টক শোতে গিয়ে প্রশ্ন করেছিলাম যে সবার বিরুদ্ধে রেপ কেস, এবং রেপ কেস যারা যে মহিলারা সাক্ষ্য দিচ্ছে কেউ মারা যায় নাই, রেপ কেসে উত্তর দিতে পারে নাই। তো ওখানে ত্রুটি বিচ্যুতি ছিল। এবারে আবার সেই ট্রাইব্যুনালকে আবার পুনর্গঠন করা হয়, এবং এখানে কিন্তু যতটা সম্ভব আমার কাছে মনে হয় যে ট্রাইব্যুনালটা এমন আন্তর্জাতিক আপনার অপরাধ ট্রাইব্যুনালের আলোকে আইনে এটা করা হয় ওই অনুরূপে। সুতরাং এইটার যেভাবে সাক্ষ্য গ্রহণ, ধরেন অডিও, ভিডিও, পেপার, পত্রিকা, কাটিং, টেলিফোন রেকর্ডিং, সব সাক্ষ্য কিন্তু অ্যাকসেপ্টেবল, গ্রহণ। তো এবারে বোধহয় ক্যামেরা ট্রায়াল হয় নাই, এবার আবার পুরা আপনার রায়টাই রায় না, শুধু আর্গুমেন্টটাও কিন্তু দেখানো হয়েছে। এখানে যে প্রশ্নটা একটু আছে সেটা হচ্ছে, ধরেন অপরাধ ট্রাইব্যুনালের যে প্রসিকিউটর এবং বিচারক, তাদের সম্পর্কে বলা হয় যে তারা একটি রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী। আমার বক্তব্য হলো হতেই পারে, বিচারটা ঠিক আছে কিনা, এটা হলো ব্যাপার। দ্বিতীয়টা হচ্ছে যে প্রধান উপদেষ্টা বলেছেন যে আপনার বলেছে যত ক্ষমতাবানই হোক কেউই আইনের ঊর্ধ্বে নয়, এটা পুনর্নিশ্চিত করেছে এই রায় প্রধান উপদেষ্টা। তো এখানে যেটা হচ্ছে, তাকে আইনি সাপোর্টও দেওয়া হয়েছে। এখন যে 5টি মামলা হয়েছিল, তার ভিতরে আপনার 3টাতে ফাঁসির আদেশ আর একটাতে আমৃত্যু কারাদণ্ড হয়েছে। এখন এর পরে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে এখন শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল তারা ভারতে আছে। তাদের কাছে ইতিমধ্যে সরকার এমনি পত্রিকায় আহ্বান করেছে ফেরত দেওয়ার জন্য, কিন্তু এটা ফেরত আসবে না, আর আপিলও হবে না। কারণ হলো, আপিল যদি করতে হয় তাহলে তাদেরকে সশরীরে উপস্থিত থাকতে হবে। তারা তো বোঝে যে আপিল করলেই, আপনার সশরীরে উপস্থিত হলেই তারা কিন্তু এই দণ্ডে দণ্ডিত হতে পারে, এই আশঙ্কা আছে। আমাদের দেশে ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে, সেখানে কিন্তু 8 নম্বর ধারায় বলা আছে যে রাজনৈতিক উদ্দেশ্যে যদি কাউকে কোনো দণ্ড বা হ্যারাস করা হয়, সেক্ষেত্রে ওই দেশ ফেরত নাও দিতে পারে। তো সুতরাং এটার কারণেই আমার মনে হয় ভারত রাষ্ট্র আপনার সংসদীয় আসনের সিদ্ধান্তে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। আমার মনে হয় সে বাংলাদেশে আসবে না। এখন ধরেন একটা আছে যে আগে ছিল নভেম্বর ট্রায়াল যখন হয় তখন হলো আসামি লোয়ার কোর্ট ট্রাইব্যুনাল থেকে হাজির হওয়া, কিন্তু এটা তো পৃথিবীতে কার্যকর হচ্ছে না। আপনি দেখেন রাশিয়ার পুতিন, ইসরায়েলের নেতানিয়াহু, তাদের বিরুদ্ধেও কিন্তু অলরেডি সমন জারি করা আছে, ইন্টারপোলে দেওয়া আছে, কিন্তু তারা কিন্তু ঘুরে বেড়াচ্ছে। বিকজ নেতানিয়াহুর আপনার বনের পক্ষে আমেরিকা আছে, আর রাশিয়ার তো পুতিন ক্ষমতাবান, এই জন্যই এটা কিন্তু পালিত হয় না। তো সুতরাং আমি বলবো যে আমি প্রধান উপদেষ্টার বক্তব্যের সাথে আমি একমত যে কেউই আইনের ঊর্ধ্বে থাকা উচিত না, এটাও ঠিক। কিন্তু বিচারটা যেটা হয়েছে আমি খুব বেশি ত্রুটি দেখি নাই, কারণ আইনের আলোকে যেটা হয়েছে এটা ইন্টেনশনালি এই বিচারটা করা হয়েছে আমার কাছে মনে হয় নাই। এম এ আজিজ, আপনি বলতেছেন বিচারটা বেশি ত্রুটি আপনি দেখছেন না, কিন্তু তা আপনার বক্তব্যে আপনি বলছিলেন যে যারা এখানে জাস্টিস ছিলেন বা রাষ্ট্রপক্ষের যারা লড়েছেন তারা একটি রাজনৈতিক দলের লোক। হ্যাঁ, রাজনৈতিক দলের লোকটা দলের অনুসারী। একজন ধরেন চিফ প্রসিকিউটর, তিনি তো
আপনার যখন শেখ হাসিনার সময় ট্রাইব্যুনালের বিচার হয়, তখন তো তিনি আসামির পক্ষে ছিলেন, ওকালতি করেছেন তো, এখানে এসে এই অভিযোগটা আছে। তারপরে ধরেন রাজসাক্ষী হলো, তার 5 বছরের জেল হলো। হ্যাঁ, আর দুইজনের আসাদুজ্জামান কামাল এবং শেখ হাসিনার মৃত্যুদণ্ড হলো। এখানেও কিন্তু একটু প্রশ্ন আছে যে তাকে ফেভার করা হলো কিনা। রাজসাক্ষী আইনি বিধান আছে, সে হয়তো সব সাক্ষ্য দিয়ে দিছে, কিন্তু এখন সাবেক আইজিপি যখন সাক্ষ্য দিচ্ছে, কিন্তু এই যে ধরেন আপনার চাঙ্কারপুলে বা আপনার আশুলিয়াতে যে 6 জনকে হত্যার মামলার দায়ে তার ফাঁসি দেওয়া হলো, এই সিপাহীদের কি হবে? সিপাহীদের তো রাষ্ট্রকে দিতে পারত, তাদেরকে অ্যালাউ করা হয়েছে, তারা তো ফাঁসির আদেশ হবে। তো সুতরাং এখানে কিন্তু প্রশ্ন কিছু থাকবে। হ্যাঁ, জি, আমরা একটু মাসুদ কামালের কাছে যাই। মাসুদ কামাল, আমরা এম এ আজিজের কথা শুনছিলাম, আপনার মন্তব্য জানতে চাই এবং একটু বলতে চাই যে এই মামলার শুনানিতে প্রসিকিউশন একাধিকবার বললেন যে শেখ হাসিনা ছিলেন জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী সব ধরনের অপরাধের মাস্টার মাইন্ড, হুকুমদাতা ও সুপিরিয়র কমান্ডার। না, এটা শুনেন, উনি যে হুকুমদাতা, এটাতে কোনো সন্দেহ নাই। ওনার হুকুম ছাড়া হতে পারছে? একটা পুলিশ চাইলে একজনকে গুলি করে মারে ফেলাবে, ঠিক আছে, একদিন নয় মারলো, আবার মারতে পারবে, আবার মারতে পারবে। এটা তো মানে মাস ধরে এই কাজ চলছে। এবং যে এই পুরো ঘটনা বাংলাদেশে শেখ হাসিনা এমন একটা শাসন কায়েম করেছিল, যে শাসনের কারণে ওনার হুকুম ছাড়া, ওনার কথা ছাড়া একটা পাতাও নড়তো না ভাই। ওনার দলের কিছু হইতো না, সবকিছু ওনার হুকুমই হইতো। কাজে উনি এখন আমি জানি না, আমি জানতাম না, আমি বুঝি নাই, এগুলো বলে তবে পার পাবেন না ভাই, এটা হয়তো বলে লাভ নাই। ওনার যারা দলের লোক আছেন উনি বলতেই পারেন, কিন্তু ওনার যারা দলের লোক আছেন, যারা এই দেশে আছেন, তাদের এই জিনিসটা বুঝতে হবে। ভাই, আপনি এই দল করতেন, আপনি এই দলকে ভালোবাসেন, আপনার নৌকা মার্কাকে ভালোবাসেন, সবই ঠিক আছে, কিন্তু এটার মধ্যে বুঝতে হবে যে এই মহিলা আপনাদের এত বড় ক্ষতিটা করে দিয়ে গেছে, উনি এই দেশের একটা ক্ষতি করে দিয়ে গেছে রে ভাই। কাজেই এগুলির ক্ষেত্রে এই মামলায় যেভাবে রায় হয়েছে, সেই রায়টা মানে ওনার জন্য এই রায় যে খুব একটা আমি মানে অসন্তুষ্ট আমি তা বলবো না, কিন্তু আমার কথাটা কিন্তু অন্য জায়গায় কিন্তু সেটা আমি একটু বলি। এটা হলো গিয়ে 1 নাম্বার যে কথা আজিজ ভাই বললেন, যে ওনাকে কিন্তু আমরা এই যে সে এনে রায় বাস্তবায়ন করব, এটা সম্ভাবনা আজিজ ভাইয়ের মতো আমিও দেখি না। এবং যারা এই রায় দিয়েছেন তারাও জানেন যে এই রায় বাস্তবায়ন করা হয়তো ওনাদের আমলে সম্ভব হবে না, পরবর্তীতে কখন হবে কিনা আমি জানি না। তো যদি না হয়, তাহলে এই রায় এখনই দেওয়ার দরকারটা কি ছিল? আমার বক্তব্য এখানে, কারণ এটা হলে দেখেন একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা কিন্তু নির্বাচনের ঠিক 2 মাস 2.5 মাস আগে আপনি রায়টা দিলেন, এবং এখানে দুটো ঘটনা কিন্তু ঘটেছে। সেটা হলো গিয়া, যে যাই বলুক, এই রায়টা একটু তাড়াহুড়ো করে দেওয়া হয়েছে, এটা হলো আমার অবজারভেশন। আরো এতগুলি হত্যা মামলা হলো, 2-3 জায়গার হত্যা মামলা, এই মামলাগুলি তো আরো সাক্ষী প্রমাণ আরো ডিটেইল আলোচনা করা যেতে পারতো। আত্মপক্ষ সমর্থনের জন্য তাদেরকেও সাফাই সাক্ষী না কি বলে সেগুলো আনা যেতে পারতো, নানাভাবে করা যেত, কিন্তু সেটা তো করা হয়নি। একজন উকিল নিয়োগ করা হয়েছে সরকারি ভাবে, মানলাম সরকারি ভাবে উকিল উনি আজকে দেখলাম যে আপনার সাংবাদিক থেকে বলতেছেন যে এই মামলা এই রায়ে উনি ক্ষুব্ধ এবং উনি হৃদয়ে খুব আঘাত পেয়েছেন, এগুলো বলছেন। যখন বলছেন তখন তার মুখে হাসি, উনি হাসিটাও গোপন করতে পারেন, আনন্দটাও গোপন করতে পারেন নাই, কিন্তু উচ্চারণ করতেছেন যে উনি খুব ক্ষুব্ধ, উনি খুব হৃদয়ে আঘাতপ্রাপ্ত হয়েছেন। তো বোঝাই যাচ্ছে। তো এখানে কিন্তু আমার মনে হয় কি, দেখেন বাংলাদেশে কিন্তু আওয়ামী লীগের অনেক উকিল ছিল, যেমন নিজামীর যখন মামলা হয়, সাইদি যখন মামলা হয়, তখন কিন্তু তাজুল ইসলাম সাহেব কিন্তু ওদের পক্ষে মামলা লড়েছিলেন, অনেক যুক্তিতর্ক দিয়েছেন। এবং তখন আমরা বারবার বলেছি যে যেন এই মামলাটা আন্তর্জাতিক মানের হয়। এখনো কিন্তু ওনারা বলেছেন যে আমরা যে যুক্তিতর্কগুলো দিয়েছি, যে তথ্য প্রমাণ উপস্থাপন করেছি, আমাদের পক্ষে যারা সাক্ষী আমরা উপস্থাপন করেছি, সেগুলো দেখলে পরে রায় এরকম হয় না, এই কথাটা কিন্তু বলার ওরা সুযোগ পাইছেন। তো আমার কথাটা হলো কি, এখানেও যদি সেরকম সাক্ষী প্রমাণ এবং উকিল ওরকম আইনজীবীকে দেওয়ার সুযোগ দেওয়া হতো। এখন আপনি যদি বলবেন যে তারা আসলো না কেন, আসতে আমরা না করছিলাম, হ্যাঁ এটা আপনি বলতে পারেন, কিন্তু আসার মতো পরিবেশ কি বাংলাদেশে আছে? এখনো আছে? এখনো তো নাই। এখনো কি আওয়ামী লীগের পক্ষে কোনো আওয়ামী লীগের উকিল দাঁড়ালে পরে সে কি স্বাভাবিক সুস্থ থাকতে পারবে? সে কি মবের কবলে পড়বে না? পড়বে।
কাজে সেই জন্যই আমি বলছিলাম কি ইমাম বাড়ানো যদি আরেকটু ধীরে সুস্থে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসার পর যখন নাকি একটা আইনের শাসন কায়েম হবে তখনই ইমাম বাড়ানো ধীরে সুস্থে করা হতো, তাহলে আমার মনে হয় এটা নিয়ে বিতর্ক অথবা সন্দেহটা একটু কম হতো। কিন্তু তারপরেও তখনও রায় কিন্তু আমি মনে করি রায় কিন্তু এরকমই হইতো। কারণ এরকমই হয়তো এই কারণে যে উনি তো কাজগুলো উনি যে সমস্ত অপরাধের অভিযোগ ওনার বিরুদ্ধে আনা হয়েছে ভাই, এগুলির তো ভাই এটা তো 50 বছর আগের না, এটা তো আমাদের চোখের সামনে ঘটছে। সব আমরা যখন 71-এর মামলা করি, রাজাকারের মামলা করি, যুদ্ধপরাধের মামলা করি, তখন অনেক সাক্ষী মারা গেছে ভাই, অনেকে স্মৃতিভ্রষ্ট হয়েছে, অনেকে বুড়া হয়ে গেছে, মনেও নাই। কিন্তু এখন কিন্তু তা না, এখন একদম জলজান্ত প্রমাণ সবাই হাতের কাছে আছে। কাজেই এই সমস্ত দায় উনি এড়াতে পারেন না। কাজে আলটিমেটলি হয়তো শাস্তি এটাই হতো। কিন্তু আমি মনে করি নির্বাচনের পর একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকারের অধীনে যদি এই মামলাগুলি চলতো, তাহলে সেটা আমার কাছে মনে হয় যে আরো বেশি কম বিতর্ক হতে পারত। জি, মাসুদ কামাল, আমাদের একটি বিরতির সময় হয়েছে, বিরতি থেকে ফিরে এসে আলোচনা করছি। প্রিয় দর্শক, সংবাদ সম্প্রসারণের যে বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন। এবার আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন এম এ আজিজ এবং মাসুদ কামাল। ফিরছি আলোচনায়। এম এ আজিজ, সাবেক আইজিপি মামুনের রায় নিয়ে শহীদ পরিবারগুলো আসলে অসন্তোষ জানান। তারা বলেন যে সাধারণ জনগণের তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিতে বলেন যে খুনি হাসিনার নির্দেশ পালন করা আইজিপি মামুনের শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল। আসলে রাজসাক্ষী হওয়ার কারণে কি সাজা? অবশ্যই, অবশ্যই সে তো কনফেস করছে, সবকিছুর সাক্ষী দিয়েছে এবং আইনেই আছে সে রিবেট পায়, সুতরাং সেটা দিছে। এটা তো আমি বললাম এটা প্রশ্ন আছে, কারণ আমার প্রশ্নটা অন্য জায়গায়। আমার প্রশ্ন কিন্তু আইন অনুযায়ী তাকে 5 বছর কারাদণ্ড, এটা অপরাধ নয়, এটা ঠিক আছে। কিন্তু তিনি 5 বছর কারাদণ্ড হলো, কিন্তু এই যে 6 জন আসলে যে পুড়িয়ে মারলো এবং চাঙ্কারপুলে যে 6 জন হত্যা করলো গুলি করে, এদের তো বিচার হবে। তো তখন ওরা যদি রাজসাক্ষী হইতে চায় কি করবেন আপনি? তো সুতরাং এইখানে প্রশ্ন কিন্তু এইগুলি থাকবে, অন্যটা না। তার এখন ধরেন মাসুদ কামাল ভাই যেটা বলছে এটা কিন্তু যুক্তি আছে। 85 জন সাক্ষী বানানো হয়েছিল, তার ভিতরে 54 জনকে দেওয়া হয়েছে, বাকিদের তো সাক্ষী নেওয়া হয় নাই। তার জন্য তো সময় নিতে পারতো। এই প্রশ্নগুলো থাকবে যে তাড়াহুড়ো করা হয়েছে। হ্যাঁ, তাড়াহুড়ো করা হয়েছে যে এনসিপি সহ রাজনৈতিক দলগুলোর, বিশেষ করে এনসিপিতে ছিল যে বিচার, আপনার কি কয়, বিচার সংস্কার এবং নির্বাচন, এই জুলাই সনদ, এটা 3টে ছিল। এই জন্য হয়তো বিচার দ্রুত করছে যে অন্তত পক্ষে যে যাতে এনসিপি অন্তত সন্তুষ্ট হয়। এনসিপি যে দাবি করে সেই দাবি তো মানা হয়, এই কারণে এই বিচারটা তাড়াহুড়ো করা হয়েছে বলে আমার ধারণা। এই জি, প্রধান ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন এম এ আজিজ যে হাসিনার মৃত্যুদণ্ডের রায় অতীতের প্রতিশোধ নয়। না, এটা তো বলবেই, তিনি চিফ প্রসিকিউটর, এটা তো বলবেই। আর আমরাও মনে করি যেটা এই যে মাসুদ কামাল ভাই বলছে, আমি অ্যাড করি, 3টা ভারত থেকে 3টা মিডিয়াতে অনলাইনে এসে ইন্টারভিউ দিয়েছিলেন শেখ হাসিনা। সেখানে কিন্তু বলেছিল যে আমি বলেছিলাম এই আন্দোলনকে দমন করতে, এবং প্রত্যেকটা বাহিনীর সার্ভিস রুল আছে, সেই অনুযায়ী তারা ব্যবস্থা নেবে। আমি তো কাউকে গুলি করতে বলি নাই। অর্থাৎ সে বলছে দমন করতে, এটা তো নিজের মুখে স্বীকার করছে। সুতরাং এটা তো ট্রাইব্যুনালের জন্য এটাই যথেষ্ট, ট্রাইব্যুনালের জন্য যথেষ্ট নির্দেশ দিচ্ছে। এছাড়া ওই প্রেস কনফারেন্স গুলোতে কত রকম কথা বলছে, তার তো কথা বেশি কইতো, কথা তো তার অভাব নাই। সুতরাং তার এই ভিডিও অডিও গুলো তো হাজির হয়েছে, ওখানে হাজির, এগুলো সাক্ষী হিসেবে গ্রহণ হয়েছে। সুতরাং আমার কথা হচ্ছে যে চিফ প্রসিকিউটর তিনি মামলা করেছেন, সব আয়োজন করেছেন, তিনি তো বলবেই, এটা বলবেই। কিন্তু তার ব্যাপারে যে সমালোচনা, তিনি আপনার জামাতের যে আপনার মানবতা বিরোধী মামলা হয়েছে সেই আসামির পক্ষে তিনি ছিলেন, এইটা নিয়ে বিতর্ক আছে। এখন তো যেহেতু জামাতও আছে, জামাত তো একটু তাফালিক পার্টি, এই জন্য বিতর্কটা হচ্ছে। আমি আসিফ নজরুল আপনার আইন উপদেষ্টার কাছে শুনছিলাম যে তাকে ডিফেন্ড করতে গিয়ে যে কাউকে তো পাওয়া যায় না, তিনি তো আইনজীবী হিসেবে ভালো, এই জন্য নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু আরো আইনজীবী ছিল তো,
তাদেরকে নেওয়া যেতে পারত। তবে এই মামলায় বিশেষ করে মানবতা বিরোধী মামলার আসামি আইনজীবী হিসাবে যা ছিল সে খারাপ না, সে ভালোই ছিল, কিন্তু আইনজীবী ছিল। তো এইটাই আমার বক্তব্য। জি, আমরা একটু মাসুদ কামালের কাছে যাই। মাসুদ কামাল, আমরা এম এ আজিজের কথা শুনছিলাম, সাথে আর একটু প্রশ্ন করি, সেটা হচ্ছে অপরাধ বিবেচনায় যথেষ্ট নয় এই সাজা, তবে ভবিষ্যতের মাইল ফলক, সেটা বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলছেন। আসলে ফাঁসির পরে মানে ফাঁসির পরে আর কি দিবে? যথেষ্ট নয় মানে কি? ফাঁসির পরে কি ঝুলায় রাখবে নাকি? এটা কোনো কথা হলো? মাসুদ কামাল, যথেষ্ট নয়, ফাঁসি আদেশ হয়েছে, আবার কয়েক যথেষ্ট নয়, কি হবে? তাহলে তাদেরকে মূর্তি ঝুলে রাখুক। ঠিক আছে মাসুদ কামাল জি, আপনার কাছ থেকে শুনতে না, চাই। ঠিক আছে, মানে উনি যেটা বলেছেন আসলে হয়েছে জানেন কি, এটা হলো কি যে একটা পলিটিক্স মানে সামনে তো ভোট। এখন ভাই, আওয়ামী লীগের লোকরা যাই বলুক, শেখ হাসিনার ব্যাপারে আমাদের দেশের সাধারণ মানুষের ক্ষোভ আছে, রাগ আছে, তারপরে তাকে তারা অপছন্দ আছে, ঘৃণাও আছে, অনেক পর্যায়ে আছে। কারণ উনি তো এমন একজন মানুষ, ক্ষমতা হাতে পাওয়ার পর 15টা বছর উনি মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছিলেন, মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিলেন, মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিলেন। এটা অস্বীকার করার কোনো উপায় নাই। উনি দেশ লুটপাট করতে লুটপাটকারীদের সহায়তা করেছেন, উনি দেশের সম্পদ বিদেশে পাচার করতে দিয়েছেন, পাচার করার উৎসাহ জুগিয়েছেন, এগুলি সবই উনি করেছেন। এত অপরাধী এবং বিএনপি তো সরাসরি তাদের দ্বারা ক্ষতিগ্রস্ত। কাজে বিএনপিও চেষ্টা করে যে যতই সাজা দেখ, আরো বেশি সাজা দেওয়া দরকার, এগুলো বলে এই সাধারণ মানুষদের কাছ থেকে আরো বেশি সমর্থন পাওয়ার জন্য তারা এগুলো বলে থাকে। এগুলো বলবে, এটা পলিটিক্স, এটা বলে লাভ নাই। কিন্তু বিষয়টা হলো কি, এখানে কিন্তু আরেকটা ব্যাপার আমার একটা মনে একটা সন্দেহ জাগে, এটা আজিজ ভাই ভালো বলতে পারবেন। এই যে আব্দুল্লাহ আল মামুন যিনি রাজ সাক্ষী হয়েছেন এবার, এখন আরো তো অনেক মামলা আছে, আরো অনেক মামলায় কিন্তু 50টা মামলা আছে, আসামি হতে পারেন। এখন উনি এই রাজ সাক্ষী হওয়ার কারণে ওইগুলির থেকেও কি অটো ইমিউনিটি পাবেন নাকি পাবেন না, আমি কিন্তু এটা বুঝতে পারতেছি না। এটা কি আপনি কিছু বুঝেন? না, বুঝি না। হ্যাঁ, না, আমি বুঝি না। রাজসাক্ষী আবার সবগুলোতে রাজসাক্ষী হবে কেমন করে? 50টা মামলা আছে। তাহলে তার এখানে তো 5 বছর হলো, অন্যগুলো তো তখন তো ঘুরে ফিরে একই কথা হলো। কিন্তু আমি এটা ভাবতেছিলাম এই জিনিসটা। আপনি যেটা কথাটা বললেন যে যারা করছে, তো তারা তো বলবে যে আমি তো আইজির অর্ডারে গুলি করছি। হ্যাঁ, পুলিশের গুলি তো আইজির অর্ডারে করে। হ্যাঁ, অর্ডার তো এটা ট্রিকল ডাউনই করে, যাই বলেন, এটা তো অর্ডার তো উপরে থেকে আসছে। আইজি অর্ডার না দিলে গুলি। ওই যে আমরা একটা ভিডিও দেখছিলাম যে এক লোক বলতেছে একটারে গুলি করি, সেটা পড়ে যায়, আর একটা খারাপ যায়। ওখানে তো আইজি সাহেব দাঁড়াই ছিলেন, তখন উনি বলছিলেন যে তোমার তো গুলি করতে বলি নাই, বলছিলেন? বলেন নাই তো। উনি যখন যেভাবে দাঁড়িয়েছিলেন, ওখানে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, উনি তো বলতেন না এভাবে গুলি করা ঠিক না, পুলিশ আইনেতে এভাবে গুলি করা যায় না। কই, এগুলো তিনি বলেন নাই। তার মানে কি, অন্য যে যাত্রাবাড়ি যেটা মারা গেছে, এখানে তো যাত্রাবাড়ির কথা উল্লেখ হয় নাই, চানখারপুর আর আশুলিয়া। যাত্রাবাড়ির যে মামলা, সেখানে উনি কি বলবেন, ওই সম্পর্কে উনি কি বলবেন? তো এইগুলি কিন্তু অনেক ঝামেলা রয়ে গেছে। আমি মনে করি এই সবগুলি মামলায় কিন্তু সমন্বিত ভাবে হতে পারত। এখন ওই যে কথা আজিজ ভাই বললেন, যে সাজিদ আলম বলছিল একবার যে শেখ হাসিনার বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না। এখন তার এই কথাকে বাস্তবায়ন করার জন্য হতে পারে, আমি জানি না ঠিক, অথবা অন্য কেউ হতে পারে, কিভাবে কি হয়েছে কে জানে। কিন্তু এইভাবে আমি জন্য বলছিলাম যে একটু ধীরে সুস্থে গুছিয়ে গুছিয়ে সবগুলি মামলা একত্র করে একবারই তার রায় হওয়া উচিত ছিল মনে করি। জি, আমরা একদম শেষ পর্যায়ে একটু শেষ করার আগে একটু জানতে চাই যে শেখ হাসিনার রায়কে ঘিরে রণক্ষেত্র ধানমন্ডি 32, কিছু হইলেই ধানমন্ডি 32 রণক্ষেত্রে পরিণত হয়। দেখেন, এটা তো 5ই আগস্টের পরেই হয়েছে, তখন তো সরকার চুপ ছিল। এখন মানুষের এই কারণে যে বনজগৎ আপনার বিদেশ থেকে কয়ে দিল বুলডোজার নাও ভেঙে ফেলো, এবারও করছে। বব তো এখনো চলছে। আপনি নেপালে দেখেন, শ্রীলঙ্কায় দেখেন, ছাত্ররা কিন্তু সাথে সাথে আমরা শেষ করব। আমরা একটু 10 সেকেন্ড এটা দিয়ে মাসুদ কামালের কাছ থেকে শুনতে চাই, একদম শেষ, একটু 10 সেকেন্ড। এই একই কথা, যদি ওই ফেব্রুয়ারিতে আটকানো হতো তাহলে আজকে আর বুলডোজার নিয়ে যাইতো না। আবার আজকে যে আটকানো হয়েছে, আজকে আটকানো যদি বৈধ হয় তাহলে ফেব্রুয়ারিতে আটকানো হলো না কেন? ওটা কি অবৈধ ছিল? ছিল না। আমি মনে করি সরকারের আমাদের শেষ করতে হচ্ছে। এই ভূমিকায় অব্যাহত রাখা উচিত। ধন্যবাদ মাসুদ কামাল, ধন্যবাদ এম এ আজিজ। প্রিয় দর্শক, এই ছিল সংবাদ সম্প্রসারণে। জিবিসির সঙ্গেই থাকুন।